বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। শুরুতেই আপনাদের নিকট আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শারীরিক অসুস্থতা ও চাকরিজনিত নানাবিধ জটিলতায় বেশ অনেক দিন আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম বলে আপনাদের এই ভালোবাসার টান উপেক্ষা করব সেই সাধ্য আদৌ কি আমার আছে? তাই ফিরে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি সংগ্রহ করেছি আমার এক রাকির কাছ থেকে। ঘটনা কালেক্ট করতে গিয়ে নানান পেশার মানুষের সাথে পরিচয় হয়। সেই সুবাদে আমার পরিচয় হলো স্বনামধন্য কোনো এক গোষ্ঠীর একজন রাক্কির সাথে। ওনার নাম মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম। ওনার সাথে কিভাবে দেখা বা কথা সেই বিষয়ে আজ আর নাই বা গেলাম। ওনার জীবনের এক নির্মম অধ্যায় নিয়ে আপনাদের জন্য রইল আমার আজকের ঘটনা। মুহাইমিন ভাইয়ের ঘটনা আমি ওনার ভাষাতে ওনার মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুহাইমিন ভাই, আমি মুহাইমিন, যশোর বিভাগে আমার বসবাস। মাদ্রাসা লাইনে পড়াশোনা করে অনেকটা ঝোঁকের বশেই এই রাক্কির কাজের লাইনে আসা আমার। মানুষকে সাহায্য করব, আল্লাহর ইচ্ছা অনুযায়ী শয়তানের মোকাবেলা করব, এই ভেবেই মূলত আসা এই লাইনে। কিন্তু কখনো ভাবিনি যে এই কাজ আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। সাল 2019। আমি তখন রুকাইয়ার প্র্যাকটিস করি। শিক্ষা গ্রহণের পাশে অনুশীলন করা যাকে বলে আর কি। আমার ওস্তাদের নাম মোহাম্মদ সেলিম রহমান। উনি মোটামুটি তখন প্রায় 50 বছরে পা দেয়া একজন প্রবীণ ব্যক্তি। আমি একদিন বিকেল বেলায় আমার পড়াশোনা শেষ করে মাদ্রাসার কক্ষে বিশ্রাম করার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য একটু ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার আওয়াজে আমি উঠে বাইরে গিয়ে দেখি সেলিম হুজুরের সহায়ক উসমান ভাই আমার কাছে এসেছেন। ওনাকে ওনার আসার কারণ জিজ্ঞেস করলে উনি বললেন যে সেলিম হুজুর ডেকেছেন আমাকে, আমার সাথে নাকি ওনার জরুরি কোনো কাজ আছে। উনি এও বললেন আমি যেন তৈরি হয়ে নেই এবং তারপর ওনার কাছে যাই। উসমান ভাইয়ের কথা মতো আমি পরিষ্কার পাঞ্জাবি, টুপি, পায়জামা পরিধান করে গায়ে আতর লাগিয়ে বের হয়ে যাই সেলিম হুজুরের ঘরের উদ্দেশ্যে। ওনার ঘরের সামনে এসে আমি ঘরের দরজায় টোকা দিতেই উনি বললেন, কে? মুহাইমিন? হায় বাবা, আয়, ভেতরে আয়। আমি ভেতরে ঢুকে ওনাকে সালাম দিতেই উনি আমাকে নিজের পাশে বসালেন আর বললেন, শোন বাবা, তোর সাথে আজকে একটা কাজ করতে যাব। তার আগে তোকে কিছু কথা না বললেই না। যাই দেখবি তাই সত্যি মানবি না, আবেগ দিয়ে কাজ করবি না, নিজের শিক্ষার ওপর ভরসা রাখবি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবি এবং সর্বশেষ কখনো কারো কাছ থেকে নিজের কাজের জন্য কোনো প্রকার হাদিয়া নিবি না। তুই যদি আমার এই কথা না মানিস তাহলে তুই কিয়ামতের ময়দানে আমার কাছে বাধা থাকবি। আমি জি হুজুর বলে ওনাকে জিজ্ঞেস করি কাজটা কি। উনি বললেন, চল, রিক্সা নেই, রিক্সায় যেতে যেতে বুঝিয়ে দেব। উনি কারবালা রোডে রিক্সা ঠিক করলেন। যেতে যেতে উনি আমাকে বললেন, শোন, আমি সম্পূর্ণ কাহিনী জানি না। একটা মেয়ের সমস্যা। তার বাবা গত 10-12 দিন ধরে মাদ্রাসার গেটে এসে ধর্ণা দিয়ে যাচ্ছিলেন। মেয়ের জন্য সাহায্য চাইতে আসেননি। গত পরশু ওনাকে আমি ডেকে জিজ্ঞাসা করি ওনার আসার কারণটা কি। উনি আমাকে বললেন ওনার মেয়ে রিমা, সে নাকি খুবই অসুস্থ, কোনো শয়তান জিনের দ্বারা প্রভাবিত। আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি এই বিষয়ে নিশ্চিত কিভাবে হলেন যে ওনার মেয়ে আসলেই জিন দ্বারা প্রভাবিত। উনি আমাকে জানান যে রাতের বেলা মেয়ের রুম থেকে সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে। হাজার খুঁজেও নাকি শব্দের উৎপত্তি স্থল খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে নাকি প্রতি রাতে শরীরে আঘাত করা হয়, হাতে, পায়ে, পিঠে সহ নানান জায়গায়। মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে এই সর্প নাকি তাকে বাঁচতে দেবে না। আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই সর্প আসলে কি। উনি আমাকে এই বিষয়ে কোনো নিরেট তথ্য দিতে পারেননি। উনি শুধু আমার পায়ে পড়া বাকি রেখেছিলেন যেন ওনার মেয়েকে সাহায্য করি। তাই দেখতে যাচ্ছি যে আসলে কি হয়েছে। আমি সেলিম হুজুরকে বললাম, কি যে বলেন ওস্তাদ, সর্প আবার কি? দেখেন মেয়ে লেখাপড়া করতে চায় না বলে বাহানা করছে। হুজুর আমাকে বললেন আমি যেন মুখ সামলে কথা বলি, কারণ মেয়েটা নাকি অলরেডি মাস্টার্স পাস। আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে মনে মনে ভাবতে থাকি যে হয়তো বিয়ের চাপ দিচ্ছে বাসা থেকে, তাই এমন করছে। হয়তো কাউকে ভালোবাসার জন্য বিয়ে করতে চাইছে না, হয়তো
হয়তো না, আরো কত কি জানি না। আমি আসলেই জানি না ঘটনা কি, কিন্তু হুজুরের কথা মেনে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। হুজুর রিমার বাবাকে মোবাইল ফোন করলে উনি 5 থেকে 7 মিনিট পর এসে আমাদের নিয়ে গেলেন আমাদের বাসায়। কসম করে বলছি ভাই, বাসায় ঢুকতেই আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠল। আমার মন আমাকে বলল, ইয়া আল্লাহ, এ কোন ইবলিশখানায় এসে পড়লি তুই মুহাইমিন। রিমার বাবা আমাকে ও হুজুরকে ভেতরে এনে সোফায় বসতে দিলেন। চা, বিস্কিট আর পানি দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের, কিন্তু হুজুর আমাকে এক ফোঁটা পানিও পান করতে নিষেধ করলেন। এই দেখে রিমার বাবা মর্মাহত হলেও উনি হুজুরের কাছে অবশ্যই কোনো কারণ আছে ভেবে বিষয়টা সেখানেই শেষ করে দিলেন। এরপর আমরা রিমার বাবার কাছে রিমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইলে উনি আমাদের রিমার ঘরে নিয়ে যান। রিমা আগে থেকেই তৈরি ছিল, মাশাআল্লাহ। বোরকা পরিয়ে পরিপূর্ণ পর্দার সাথে তাকে আমাদের সামনে নিয়ে আসা হয়। হুজুর রিমার ঘরটা একটু পরিদর্শন করলেন। ঘরের ডান দিকে একটা বুকশেলফ, বামে বিছানা, পেছনে পড়ার টেবিল আর সামনে বসার জন্য চেয়ার। ডান পাশে বড় জানালা আর সামনে একটা বারান্দা। সবকিছুই সুন্দর, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই বাসায় আলো আসে না, এই বাসায় রহমত নেই, এই বাসার ওপরে অভিশাপ বিরাজমান। হুজুর রিমার সামনে বসলেন। রিমা তাকে সালাম দিল। হুজুর সালামের উত্তর দিয়ে আমাকে ইশারা করলেন। আমি রিমার মাকে রিমার হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতে বলি আস্তে করে। হুজুর ওনার মতো করে বিড়বিড় করে আয়াত পড়তে শুরু করলেন। কিছুক্ষণের মাঝেই রিমা গর্জন করতে করতে দম নিচ্ছিল। পরক্ষণে সে একদম শান্ত হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করলেন রিমাকে, কি নাম? রিমা বললেন, নাম সেলিম। তুই জীবনে অনেক জিনের নাম জেনেছিস, আমার নামটা না হয় নাই জানলি। হায়, গল্প করি। রিমার এই উত্তরে হুজুর সহ আমি নিজেও ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম, কারণ এভাবে কখনো কোনো অবাধ্য জিনকে কথা বলতে শুনিনি আমরা। হুজুর জিজ্ঞাসা করলেন, কি গল্প? রিমা বলতে শুরু করল, সেলিম, আমি তোকে সবই বলবো, আমি কিছু লুকাই না, কারণ আমার জানিয়ে খেলতে অনেক ভালো লাগে। আর তুই জেনেও কিছু করতে পারবি না। আমার নাম তোকে বলবো না, তুই পারলে নিজে থেকে জেনে নিস। এই মেয়ে আমার প্রেমিকা। ছোটবেলা থেকেই সে আমাকে পুজো দেয়। ওর একটা পুতুল ছিল যার ছবি আঁকত সে। সেগুলো ছিল আমার ছবি। আমার ছবি এঁকে আমাকে ভোগ দিত সে, আমাকে নিজের কাছে টানত। আমি ওর কাছে আসবো, আমাকে আটকাবে কি করে? নিজ ইচ্ছায় মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। ও তখন মরবে যখন আমি চাইব। হুজুর ক্রোধান্বিত হয়ে বললেন, তুই কে? জীবন ও মরণ আল্লাহর হাতে, তুই কে বাঁচানোর বা মারার? শয়তান ক্রোধান্বিত কণ্ঠে বলল, চুপ। সে জানায় সে আল্লাহকে মানে না, সে আল্লাহ বিরোধী। এই বলে রিমা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে সে বলল, সবাই তাকে সর্পদেব বলে চেনে। আমি রিমার রুম থেকে বেরিয়ে রিমার বাবা ও মাকে জিজ্ঞাসা করি এসব কিভাবে শুরু হলো। রিমার মা জানালো, গত বছর রিমা মাস্টার্স পাশ করে। ওনারা মধ্যবিত্ত পরিবারের মানুষ। রিমার বিয়ের কথা তোলেন ওনার মাস্টার্স পরীক্ষা শেষ হবার পরে পরিবার। এরপর থেকে রিমার এই দশা। যেদিন বিয়ের কথা তোলা হয় সেদিন রাতে রিমা নাকি তার মায়ের রুমে গিয়ে তার মাকে ডেকে বলে সে ঘুমাতে পারছে না, আশেপাশে সাপের শব্দ শুনছে। রিমার মা ওর রুমে বিষয়টা দেখতে গেলে উনিও একই রকম সাপের হিস হিস শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ সেটা আর খুঁজে পাওয়া যায়নি। সেদিন থেকেই রিমার ঘুম বন্ধ। দিনে বা রাতে যখনই ঘুমাক দুঃস্বপ্ন দেখে আর চিৎকার করে ওঠে। এই স্বপ্নগুলোর ভয়ে রিমা ঘুমোতে চাইতো না। তাকে ডাক্তার দেখিয়ে সবকিছু চেক আপ করানো হয়, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি। স্থানীয় মসজিদের ইমামকে এনে রিমার সাথে কথা বলানো হয়, কিন্তু এরপর থেকে হুজুরের আর কোনো পাত্তা নেই। উনি নাকি কোনো কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। ওনারা এরপর আর কিছুই জানাতে পারেননি। আমি মুহাইমিন এসব শুনে ভাবি হয়তো বিয়ে করতে চাচ্ছে না, তাই মেয়েটা এমন করছে, নাটক সাজাচ্ছে। কিন্তু রিমার মা আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে বললেন যে রিমার বিয়ের কথা উঠলে সে সরাসরি জানায় তারই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রের সাথে তার 2 বছরের সম্পর্ক। 2 পরিবারের মাঝে কথাও হয় আমাদের। এই বিয়েতে না আমাদের না ওনাদের কারোরই কোনো আপত্তি ছিল, কিন্তু ভাগ্যের কি খেলা, সারাদিন মেয়ে ঠিক, রাত হলে ছেলেটাকে আর যেন চেনে না।
ছেলেটা আমাকে ফোন দিয়ে কাঁদে আর রিমার সমস্যা সম্পর্কে জানতে চায়। আমি কি বলবো বলুন? এরপর যেদিন পাকাপাকিভাবে মেয়ে দেখতে আসেন ওনারা, সেদিন রাতে নাকি ছেলেটা কেমন সাপের হিঁস হিঁস শব্দ শুনতে পায় তার রুমে, কিন্তু ছেলের পরিবার এই বিষয়ে খুব একটা পাত্তা দেননি। এরপর আমরা বাগদানের দিনক্ষণ ঠিক করি। বাগদানের দ্বিতীয় সপ্তাহের আগে ছেলেটা হঠাৎ জ্বরে পড়ে যায়। সেই যে জ্বরে পড়ল আর উঠল না, বেচারা মারা গেল বাগদানের 2 দিন আগে। আল্লাহ মাফ করুন, মারা যাওয়ার আগে ছেলেটা বলেছিল সর্প তার বিষ দিয়ে নাকি তাকে মেরে ফেলেছে। এদিকে আমার মেয়েটা শুধু সর্প সর্প করে, না পারছি বিয়ে দিতে, না পারছি ঘরে সামলে রাখতে। হুজুর, আমাদের একটা মাত্র সন্তান, এই মেয়ে ছাড়া আমাদের কেউ নেই, আমাদের সাহায্য করুন। এসব তথ্য পেয়ে আমরা রিমার মাকে বললাম রিমাকে যেন সামনের শুক্রবার বিকেলে মহিলা মাদ্রাসায় নিয়ে আসেন ওনারা। এই বলে আমরা যেই উঠতে যাব, সেই এত জোরে বজ্রপাত হলো যে আমাদের আত্মা কেঁপে উঠল। আমরা আবার বের হতে যাব, এমন সময় রিমার রুম থেকে হিঁস হিঁস শব্দ আর হাসির আওয়াজ ভেসে আসলো। সাপের মতো হিঁস হিঁস করে সে বলছে, সাবধান সাবধান, সর্বদার স্ত্রী ঘরে প্রবেশ করছে। মেয়েটা এমন বাজেভাবে কথা বলছিল যেন ভয় আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হুজুর বললেন, দেখা যাবে তুই কত বড় সর্পদেব। এই বলে আমি আর হুজুর বেরিয়ে এলাম। রিক্সা ঠিক করে আমরা রিক্সার সিটে চুপচাপ বসে আছি। হুজুর নীরবতা ভেঙে বললেন, মুহাইমিন, কি বুঝলি? আমি বললাম, হুজুর, এ তো মনে হয় খুবই ডেঞ্জারাস জিনিসের ফাঁদে পড়েছে মেয়েটা। আল্লাহ মাফ করুন আর আমাদের সকলের সহায় হন। মাদ্রাসায় ফিরতে ফিরতে হুজুর আমাকে বললেন যে উনি আমাকে কিছু কাজ দেবেন, সেগুলো যেন আমি মনোযোগ দিয়ে করি। আচ্ছা বলে আবারও চুপ হয়ে গেলাম। মাদ্রাসার গেটের সামনে নামতেই হুজুর আমাকে বললেন রিমাদের বাসার স্থানীয় মসজিদের ইমামের ঠিকানা খুঁজে বের করে তার সাথে দেখা করতে, ওনার সাথে রিমার কি কথা হয়েছিল সবকিছু জানতে। আমি হুজুরের কথা সায় দিয়ে সেদিন রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভাঙল সাপের হিস হিস শব্দে। আমি রীতিমতো অবাক, এ কি মুসিবত! আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই আমার কানে বাতাসের কণ্ঠে কেউ বলল, সেলিমকে বারণ কর, নইলে যেমনটা হয়েছিল আগের 12 জনের সাথে। আমি প্রায় জ্ঞান হারাবো। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে আমার হুঁশ ফেরে। দরজা খুলে দেখি হুজুর দাঁড়িয়ে আছেন। উনি তড়িঘড়ি করে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বললেন, মুহাইমিন, আমরা যত সহজটা ভাবি আসলে সবকিছু এতটা সহজ না। এখানে আরো কাহিনী আছে। তুই আমাকে শুরু থেকে সবকিছু জেনে দে বাবা, যেভাবেই হোক। আমি হুজুরকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানালে উনি আমাকে বলেন এখানে আরো অনেক লুকোনো কাহিনী আছে যা আমরা জানি না। আর হুজুর এও বলেন যে উনিও ওনার ঘরে সাপের হিঁস হিঁস আওয়াজ শুনেছেন একটু আগে। আমি সেদিন রাতে ভয়ে আমার 2 চোখের পাতা এক করতে পারিনি। জানি অনেকে বলবেন আমি রাগী হয়ে কিভাবে এত ভয় পেয়েছিলাম। ভয় কি জিনিস যদি আমার মতো প্রত্যক্ষ কেউ না করে তাহলে বুঝতে পারবে না। আমাকে ভীতু ভাবলেও সমস্যা নেই। আমি জানি আমার কেমন লেগেছিল সেই রাতে। যাই হোক, কি ছিল রিমার জীবনের আসল কাহিনী, আমরা কি মিস করছি, সেই উত্তর খুঁজতে আগামী দিন যাত্রা করেছিলাম আমি। আমার প্রথম গন্তব্য ছিল রিমার বাড়ির স্থানীয় মসজিদে পৌঁছে ইমাম সাহেবের কথা জিজ্ঞেস করতেই আমি এমন এক তথ্য পেলাম যা শোনার জন্য আমি এখানে আসিনি, প্রস্তুতিও নেইনি। ইমাম সাহেব নাকি অনেক আগেই 10-12 দিনের জ্বরে মারা গেছেন। এলাকাতে নাকি মাইকিং করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ। মিরাজ নামে ওনার একটা ছেলে ছিল, সেই ছেলেও নাকি এই জ্বরে মারা যায় বাবার মৃত্যুর প্রায় 1 মাস আগে। আমি মসজিদ থেকে বের হয়ে হুজুরকে ফোন করি। আমি যা জানতে পেরেছি সবকিছুই জানাই। হুজুর আমাকে বললেন, মুহাইমিন, এলাকাতে মাইকিং করলে রিমার পরিবার এই খবর অবশ্যই জানে, তাহলে কেন বলল হুজুর চলে গিয়েছিল? ওনারা কিছু লুকাচ্ছেন। তুই ওনাদের বাসায় যা আর বিষয়টা জেনে আয়। হুজুরের কথা মতো আমি রিমাদের বাসায় গিয়ে কিছুটা রাগ করেই বলি, আর কত মিথ্যা বলবেন আপনারা? আল্লাহর ভয় নেই? মেয়েকে বাঁচাতে চান না? আপনাদের এলাকার মসজিদের ইমাম যে রিমার বাগদত্তার মতো জ্বরে মারা গেছে সেটা জেনেও কেন মিথ্যা বললেন? ওনাদের মুখে কোনো শব্দ নেই। এরপর আমি একটু ভাবলাম যে কাল রাতে 12 জনের অবস্থার মতো আমার অবস্থা হবে শুনেছিলাম, দেখি তো একটু আন্দাজে ঢিল ছুঁড়ে আমি ওনাদের বললাম, হুজুরের মতো আরো 11-12 জন একইভাবে মারা গেছেন, কেন জানাননি? রিমার বাবা এবার অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন? তার মানে
আমার সন্দেহ সত্যি। আমরা আসলে কোনো সাধারণ শয়তানের বিরুদ্ধে লড়াই করতে আসিনি, আমরা এসেছি মরণের সাথে লড়াই করতে। ইয়া আল্লাহ, শেষমেশ শয়তানের হাতে মরণ লিখেছ, মাফ করো আল্লাহ, মাফ করো। রিমার বাবা আমাকে ওনাদের সোফায় বসালেন আর আমাকে সম্পূর্ণ কাহিনী বলতে রাজি হলেন। একে একে সকল ভিকটিমের নাম ও কিভাবে ওনারা মারা গেলেন সবকিছুই বলতে রাজি হলেন উনি। ওনার কথা শুনে আমার শরীর কাঁটা দিয়ে উঠেছিল সেদিন। জীবনে শুনেছেন যে রাখি রুকাইয়া করার সুযোগ পাচ্ছে না, করতে চেয়েও পারছে না। যাই হোক, শুনুন রিমার বাবার সেই ভয়ানক ঘটনা। ভিকটিম 1, স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ ছদ্মনাম। রিমাকে যেদিন হুজুর দেখতে আসেন সেদিন হুজুর রিমার সাথে কথা বলে ওকে নিয়ে আসনে বসেন। আসনে বসার পর রিমার শরীরে সর্পদেব হাজির হলে ওনাদের মাঝে প্রচুর পরিমাণে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হুজুর রুকাইয়া করার সিদ্ধান্ত নেন। আমাদের জানান উনি আগামী 3 দিন পর রুকাইয়া করবেন আমার মেয়ের। কিন্তু সর্পদেব হুজুরকে সাবধান করেছিল এই বলে যে সে যেন কোনো প্রস্তুতি না নেয় রুকাইয়ার। যদি নেয় তবে তার জীবনের সব থেকে প্রিয় জিনিস হারাবে। পরদিন সকালে আমি হুজুরের সাথে কথা বলতে মসজিদে গিয়ে জানতে পারি যে হুজুর বাড়িতে গেছেন, কারণ ওনার ছেলে খুবই অসুস্থ। সেই যে গেলেন আর আসেননি। মাস দেড়েক পর খবর পাই উনি নিজেও মারা গেছেন জ্বরে। এই খবর যখন মসজিদের মাইকে দেয়া হচ্ছিল তখন রিমার রুম থেকে হাসির তীক্ষ্ণ আওয়াজ আমার কান ছিদ্র করে দিচ্ছিল। রিমা খবর শুনে বলল, একজন শেষ, পরের জনের পালা। ভিকটিম 2, ঢাকার কবিরাজ রামেন্দ্রচন্দ্র পাল। যেহেতু জানতে পেরেছিলাম শয়তান ভিন্ন ধর্মের, তাই আমরা হিন্দু তান্ত্রিকের শরণাপন্ন হই। আমার এক হিন্দু কলিগের কাছ থেকে ওনার ঠিকানা পেয়ে ওনার কাছে যাই। ওনার আসরে অনেক লোকের ভিড়। উনি নাকি আজ অবধি কোনো কাজে হারেননি। এত লোকের ভিড়ে আমার মেয়েকে দেখে উনি কেন যেন ডেকে নিলেন আর বললেন, মা, তোর সাথে এটা কে রে? এই যে দেবতা, লাগাতার 7 দিনের যজ্ঞ করতে হবে। এই বলে উনি রিমাকে ওনার আসনে বসালেন আর রিমার কোমরে বেতের বাড়ি দিতেই রিমা বাঘের মতো কবিরাজের সামনে গর্জন করে বললেন, রমেন, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, যজ্ঞ করবি? কর, নে প্রস্তুতি, দেখি তোর কত ক্ষমতা। রমেন কবিরাজ হেসে শয়তানের কথা উড়িয়ে দেয়। 3 দিন পর আমাদের আসতে বলেন। 3 দিন পর আমরা যাই যজ্ঞের কাজ করতে। যজ্ঞ করার আগে কবিরাজ শয়তানের সাথে আবার কথা বলতে চেয়েছিলেন। আসনে বসে শয়তানকে হাজির করতে শয়তান বলেন, রমেন, তোর ফোন এসেছে, ধর ধর। ফোন ধরতেই রমেন কবিরাজ দৌড়ে আসন ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে রমেনের অন্তঃসত্ত্বা স্ত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। প্রায় 15 থেকে 20 দিন অপেক্ষা করার পর আমরা আবার রমেনের আসরে গেলে রমেন কেঁদে বলে, দাদা, আমাকে ক্ষমা করবেন, এর সাথে লড়াই করা আমার কর্ম না, আমি পারবো না। এই বলে রমেন যক্ষা রোগীর মতো কাশছিল। শুনে এলাম রমেনের নাকি 5-6 দিন ধরে জ্বর। প্রায় 1 সপ্তাহ পরে আমার কলিগ আমাকে জানায় রমেন কবিরাজ মারা গেছে। আমি ভাবি এ তো মহাবিপদ, কোথায় যাই, কার কাছে যাই? এদিকে মেয়ের শরীরে যে অত্যাচারের দাগ, কি করব আমরা? আমার মেয়েটা ঘুমোতে পারছে না, ও তো মারা যাবে, কি করি আমি? এসব ভাবতে ভাবতে মুশফিকুল ইসলাম ফরিদপুরি নামক এক হুজুরের সন্ধান পাই। জানতে পারি তিনি পুরান ঢাকায় থাকেন। ভিকটিম 3, হুজুর মুশফিকুল ইসলাম ফরিদপুরি। হুজুর নিজের বাসাতেই কাজ করতেন। বাসার এক বিশাল রুমে রোগী আসতো। আমার মেয়েকে নিয়ে গেলে উনি আমার মেয়েকে কানে কিছু একটা পরে ফু দেন। একজন মহিলা এসে আমার মেয়ের হাত ধরে বসে। হুজুর বলেন যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। হঠাৎ আমার মেয়ে নিজের গায়ে প্রচণ্ড শক্তিতে প্রহার করতে থাকে। এত জোরে প্রহার করছিল যে ওর গাল ফেটে রক্ত বের হচ্ছিল। হুজুর তাও কাজ না থামিয়ে শয়তানের সাথে কথা বলছিলেন। কে তুই? আমি সর্পদেব, আমি মুশফি। হ্যাঁ জানি জানি, তোর নাম জানতে চাইনি, জানতে চেয়েছি তুই কে। বেশি বাড়াবাড়ি করলে এখনই মেরে ফেলবো মেয়েটাকে, দেখবি। এই বলে রিমা নিজের শরীরে একের পর এক প্রহার করছিল। হুজুর জিজ্ঞেস করলেন শয়তান কি চায়। শয়তান জানায় সে 7 কেজি মিষ্টি, 7 কেজি চাল আর একটি খাসির ভোগ পেরে রিমাকে ছেড়ে চলে যাবে। হুজুরের সাথে বার্গেনিং শেষে আমাদের মনে কিছুটা স্বস্তি আসে, এবার সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর আমি হাটে যাই খাসি কিনতে। খাসি কিনে এনে হুজুরের কাছে গেলে জানতে পারি উনি জটিল জ্বরে আক্রান্ত। এই কথা শুনে আমার গলা যেন একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায়। এ কি হচ্ছে, কেন হচ্ছে? তাহলে কি শয়তান ধোঁকা দিয়েছে? বাড়ি ফিরে এসে শুনি রিমা তার ঘর থেকে বলছে, ওখানে এত রাখি ছিল, যদি আমাকে হারিয়ে দিত
তাই তো বুদ্ধি করে বলেছি চলে যাব, এই সুযোগে মুশফিকের জান শেষ করে দিলাম। আমার বুঝতে বাকি রইল না যে মুশফিকুর হুজুরের ভাগ্যে কি রয়েছে। আর খোঁজ নেয়নি ওনার, জানি ওনার ভাগ্যে কি লেখা ছিল। সেদিন প্রচন্ড রাগে আমি রিমাকে জোরে একটা চর মেরে জিজ্ঞেস করি সে কি চায়। শয়তান বলে সে রিমাকে চায়, ও কোনোদিন রিমাকে হারাতে দেবে না। আমি রিমার বাবাকে বললাম, থামুন আপনি, আমি বাকিদের মরণ কাহিনী শুনতে চাই না। আমার কথা শুনে রিমার বাবা বললেন, সর্বশেষ একটা ঘটনা উনি বলতে চান। আমি ওনাকে অনুমতি দিলে উনি বলতে শুরু করেন। এখন যার কথা বলছি তার নাম আমার মনে নেই। তিনি ছিলেন মারমা। আমার মেয়ে ইউনিভার্সিটির ভলেন্টিয়ার ছিল। কোনো এক পরীক্ষায় সেই মারমা ভদ্রলোকের মেয়েকে অনেক সাহায্য করেছিল আমার মেয়ে। সেই মারমা লোকটি আমার মেয়েকে অনেক আদরও করত পরিচিত হবার পর থেকে, যেহেতু রিমা তার মেয়েকে সাহায্য করেছিল। ওনার মেয়ে রিমাকে আপু ডাকত। আমার সাথে কথাও হয়েছে সেই ভদ্রলোকের। উনি আমাকে মাঝে মাঝে ফোন করতেন আমাদের কুশল জানার জন্য। একদিন উনি আমাকে বললেন, ভাই, আপনার মেয়েকে কয়েকদিন আগে দেখলাম, মনে হয় কোথায় যাচ্ছিল, এই অবস্থা কেন ওর? ওনার কথা শুনে আমি কান্না ধরে রাখতে না পেরে ওনাকে সব জানালে উনি বলেন, ওনাদের মারমাদের মধ্যে একজন আছেন যিনি খুব কম খরচে মানুষের উপকার করেন। 2 টাকার বিনিময়ে নাকি উনি কাজ করে দেন। একটু আশার আলো পেয়ে মেয়েকে নিয়ে গেলাম সেখানে। সেই কবিরাজের কাছে যাব। তার বাড়ি মারমা ভদ্রলোকের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরত্বে, কিন্তু সেখানে যেতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। কেন জানেন? রওনা হতেই সম্পূর্ণ গ্রাম যেন কালো মেঘে ছেয়ে গিয়েছিল অঝোর বৃষ্টি আর ঝড়ে। যতক্ষণ ঝড় ছিল মনে হচ্ছিল গাড়ি এই বুঝি উল্টে গেল। রিমা গাড়ির ভেতরে হেসেই যাচ্ছিল আর বলছিল যে তাকে নিয়ে গেলে এর থেকেও খারাপ পরিস্থিতি হবে। শেষমেশ তাকে নিয়ে সেই কবিরাজের বাড়িতে পৌঁছাই। ফাঁকা ঘরে কবিরাজ আসতেই রিমা তার গায়ে থুতু ছিটিয়ে ফিক করে হেসে বলে, নে, বিষ দিয়ে দিলাম, এবার মর। কবিরাজ আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বললেন, আর 10 মিনিট পর এসে বলেন, আমাকে আর জীবনে ফোন করবেন না, এখানে কোনোদিন আসবেন না, এটা আমার কেন, এই গ্রামের কারো কাজ না। সেখান থেকে ফেরার পথে মারমা ভদ্রলোক রিমার দিকে তাকিয়ে বলেছিল, অভিশাপ দেই তোকে, এই মেয়েটাকে বিরক্ত করছিস, ধ্বংস হবি তুই। রিমা বলে, তাই না? দেখা যাক কে ধ্বংস হয়। ওনাদের বাসায় পৌঁছালে উনি বলেন, ভাই, কাল আরেকজনের কাছে নিয়ে যাব আপনাদের। ওনার এই কথা শুনে রিমা এসে ওনার গলা টিপে ধরে আর বলে, থামবি না? তাহলে আমিই থামাচ্ছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে মারমা ভদ্রলোক জ্বরে কাতর আমরা দেখতে পাই। উনি আমাদের বলেন আমরা যেন আপাতত চলে যাই। উনি এও বলেন যে উনি সুস্থ হলে আবার ফোন করবেন আমাদের। ফিরে আসি আমরা। কিছুদিন পর ওনাকে ফোন করে জানতে পারি উনিও গত হয়েছেন। রিমার বাবার মুখে সব শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল। এর মাঝে সেলিম হুজুর রুকাইয়া কাজ করতে চলে এলেন রিমাদের বাসায়। আমি হুজুরকে বলি, না হুজুর, ভুলেও এই কাজ করবেন না, আমাদের অজানা আছে এখনো অনেক কিছু। কিন্তু হুজুর আমাকে ধমক দিয়ে বললেন, মূর্খ, এই শিখিয়েছি তোকে, কাপুরুষ, আল্লাহর উপর আস্থা নেই, তোর আসতে হবে না, আমি একাই রুকাইয়া করছি, তুই যা এখান থেকে। আটকাতে পারিনি হুজুরকে আমি, আফসোস করি, যদি পারতাম তবে হয়তো। যাই হোক, সেই রুকাইয়া ছিল হুজুরের জীবনের শেষ রুকাইয়া। শুনুন সেদিন কি হয়েছিল আর আমি বা কেন নিজের মৃত্যু কামনা করতে চাই, সবই জানবেন আস্তে আস্তে। শেষ দিকে চলে এসেছি, তাই না? না, একদম না, এখন তো মাঝেই আসিনি। শুনুন তবে। হুজুর ওনার পড়া পানি এবং নানান সরঞ্জাম বের করে রুকাইয়া করতে শুরু করেন। রিমাকে আমি, ওর বাবা আর ওর মা ধরে রেখেছিলাম, কারণ হুজুরকে দেখেই সে এত বেশি অস্থির হয়ে গিয়েছিল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। শুরু হলো রুকাইয়া, হুজুর আয়াত পড়েন, রিমা কষ্ট পায়। হুজুর প্রায় শয়তানকে হারিয়েই দিয়েছিল। এমন সময় শয়তান বলে, থাম সেলিম, থাম, আর না, আমি আর পারছি না, আমি চলে যাচ্ছি, তবে আমি থামবো না। হুজুর বলে, এই শয়তানকে উনি বোতলবন্দি করবেন, নয়তো মেরে ফেলবেন। এই কথা শুনে শয়তান মাফ চায় আর সে বলে সে চলে যাচ্ছে। আমি রুকাইয়ার বর্ণনা আপনাকে বললাম না, কারণ এগুলো এত অন্যরকম যে আপনাদের স্নায়ুর চাপ বাড়াতে পারে। শেষ হলো রুকাইয়া। আমি রিমাকে পরীক্ষা করে মাদ্রাসায় ফিরলাম। পরদিন সকালে আমার ফোনে রিমার বাবার ফোন এলো। মুহাইমিন ভাই, রিমা আবার পাগলামি করছে। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি দৌড়ে হুজুরের কামরায় গিয়ে দেখি উনি জ্বরে কাঁপছেন। হি আল্লাহ, এ কি হলো? শয়তান এভাবে চোখের ধুলো ছিটিয়ে দিল। আল্লাহ মাফ করো।
রাগে কষ্টে আমি রিমার বাড়ি পৌঁছাই, যা ছিল আমার মৃত্যু কামনা করতে যাওয়ার প্রধান কারণ আর সব থেকে বড় ভুল। আমি রিমার ঘরে গিয়ে ওর হাত ধরে রাগে জিজ্ঞাসা করি, তুই আর কত প্রাণ নিবি? কে তুই? নাম বল তুই, আমি তোকে ছাড়ব না। রিমা তার হাতের ইশারায় আমার কান তার মুখের কাছে আনতে বলে। আমি কানটা মুখের কাছে আনতেই সাপের মতো হিস হিস শব্দে বলে, তোর ইচ্ছা পূরণ হোক, আমাকে ছাড়িস না তুই। তোর জীবনের মূল্যবান রত্ন আমি নিয়ে গেলাম, খোঁজ এবার আমাকে। তোকে আমি বাঁচিয়ে রাখবো, কারণ তুই মানুষকে জানাবি আমি কে আর আমি কি। মনে রাখিস এই সর্পদেবকে। বলে রিমা অজ্ঞান হয়ে যায়। আমি দুর্বল চিত্তে ঘর থেকে বাইরে বের হয়ে আসি, মাদ্রাসায় ফেরত যাই। 15 দিন কেটে যায়। এমন কোনো দিন নেই যে রাতে সাপের আওয়াজ শুনতে পাইনি আমি, এবং সাপের আওয়াজ না শুনে ঘুমিয়েছি। আমি ঘুমোতে পারি না, আল্লাহ রহম করো। 18 দিনের মাথায় সেলিম হুজুর মারা যান। মারা যাওয়ার আগে উনি বলেন, ময়মনসিংহে আলিয়া মাদ্রাসায় ওনার এক বন্ধু আছেন, আমি যেন ওনার কাছে যাই, ওনাকে সব ঘটনা খুলে বলি, ওনার সাহায্য নেই। হুজুর মারা যাবার 7 দিন পর আমি আমার গ্রামের বাড়িতে যাই। মানসিক চাপ আর নিতে পারছিলাম না। এদিকে আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আমি গ্রামে গিয়ে সারাদিন ভাবি, আমার জীবনের মূল্যবান এমন কি রত্ন যেটা সে নিয়ে যাবে। তখনও কি জানতাম কি ঘটতে চলেছে আমার জীবনে। বেশ কিছুদিন পরে বিকেলে আমার স্ত্রী রান্নাঘর থেকে কলপারের দিকে যাচ্ছিল। সেখানে এক গোখরা সাপের ছোবলে আমি আমার স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে ফেলি। দেখেন ভাই, আমি কাঁদছি না, একটুও কাঁদছি না। ওরা মারা যাবার 10-15 দিন পরেও রাতে একদিন সাপের আওয়াজ শুনি। তোর জীবনের রত্ন নিয়ে গেলাম আমি। এখন রোজ রাতে আমি সাপের আওয়াজ শুনি, ঘুমোতে পারি না। আমার কে রইল আর? মাঝে মাঝে মনে হয় মৃত্যু হলেই বোধহয় ভালো হতো এখন, কিন্তু না, আমি লড়েছিলাম। আমি আজ যার সাথে দেখা করতে এসেছি তার সাথে আমি 2019 সালেও দেখা করেছিলাম। খুঁজছি সর্পদেবকে হারাবার পথ। মাঝে কোভিডের কারণে কাজ এগোতে পারেনি। কোভিড শেষ হবার পর রিমার সাথে নতুন জীবন যুদ্ধে নেমেছিলাম আমরা। কি হয়েছিল জানতে চান? শুনুন তবে। প্রিয় লিসেনার্স, আমি সাবিত আলম। মুহাইমিন ভাইয়ের পরবর্তী ঘটনাটি এতই ভয়ানক আর হৃদয় বিদারক বর্ণনায় পরিপূর্ণ যে সেটার স্নায়বিক চাপ আমি এই এপিসোডে বাকি ঘটনার অংশ দিতে অপারগ। আমাকে ক্ষমা করুন আপনারা। আপনারা আবার নতুন করে শুনবেন মুহাইমিন হুজুরের বাকি কাহিনী। উনি কি বাঁচাতে পেরেছিলেন রিমাকে? যদি বেঁচে থাকে তাহলে সর্পদেব কি তাকে ছেড়ে দিয়েছিল যেহেতু মুহাইমিন ভাই সর্পদেবকে খুঁজছেন, নাকি রিমার মৃত্যু দিয়ে পালিয়ে গিয়েছিল সর্পরাজ? কি মনে হয় আপনার? পরিশেষে একটা কথাই বলবো যে আপনার বাচ্চাকে খেলনা বা পুতুল দিয়ে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করুন সে বাচ্চাকে কি কিনে দিচ্ছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আজকের ঘটনা। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে ধন্যবাদ, আর খারাপ। আমি এম বিন ইমরান, মিরপুর, ঢাকা থেকে। আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ব্যক্তিগতভাবে আমি ভূতে বা এসব ভৌতিক জীবনের ঘটনাগুলো তেমন বিশ্বাস করতে চাইতাম না। বন্ধুদের সাথে যখন আড্ডা হতো ওরা বললো, আমি হাসতাম, সত্যি কি এমন সম্ভব? এত বছর পেরিয়ে এই প্রযুক্তির শহরেও কি এগুলোর অস্তিত্ব আছে? কিন্তু এক ঘটনা যে আমার জীবনের এই বাস্তবতাগুলো আমাকে বিশ্বাস করতে বাধ্য করলো। যাই হোক লিসেনার্স, সেদিনের গল্পটাই আজকে আপনাদের শেয়ার করছি। কি হয়েছিল? গ্রামে আমি গেলেই আমার প্রথম ঘোরাফেরা করার আনন্দটা এবং এই মুহূর্তটা সব থেকে পছন্দ হয় আমার বন্ধুদের এবং আমার নিজেরও। ওদের সঙ্গে আমার আড্ডা দিতে খুব ভালো লাগে। তো সেদিন ওদেরকে বলছিলাম যে আমার ভূতের বা এসব যে মানুষের সঙ্গে ঘটে আমার তেমন এগুলা ভয় লাগে না। তোরা আমাকে হাসতে হাসতে বললো, ঠিক আছে একটা কাজ করি, তাহলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, একটা পরিত্যক্ত বাড়ি আছে, এখানে তুমি গেলে তুমি দেখো কিছু ফিল করতে পারো কিনা বা তোমার ভয় লাগে কিনা। তো ঠিক আছে, সেদিন বিকালবেলা ওদের সাথে যখন গল্প হচ্ছিল তো বললাম যে ঠিক আছে আমরা তাহলে সন্ধ্যার পরে যাব। তো রাতের বেলায় প্রায় তখন 7টা বাজে, এই সময় আমরা 3 জন ছিলাম। তো ওরা আমাকে বললো ঠিক আছে চলো তাহলে সেখানে যাই।
তো যাওয়ার পথেই আমাদের সামনে হঠাৎ করে একটা কালো বিড়াল টাইপের কিছু একটা চলে আসলো, এবং আমার এরকম অনেকে আমি বলতে শুনেছি যে কালো বিড়াল নাকি সামনে আসলে কোনো অঘটন হয় বা বিপদ হতে পারে। তা এগুলো আমি এমন বিশ্বাস করতাম না, হয়তো মানুষের একটা বানানো রীতি এটা। তো আমরা বললাম ঠিক আছে চলো। তো ওরা একটু ভয় পাচ্ছিল যে আজকে কি যাওয়া ঠিক হবে। আবার কেমন যেন রাতও হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে করে কেমন ঝিরঝির বৃষ্টি পড়াটা মুহূর্ত, মানে কেমন আমার কাছেও লাগছিল, কিন্তু আসলে আমি ভাবলাম সবকিছু স্বাভাবিক, এটা তেমন ভয়ের কিছু না। তো ওদের সঙ্গে এরকম আড্ডা দিতে দিতে অনেকক্ষণ হয়ে গেল। তো বললাম ঠিক আছে বৃষ্টিটা তো কমছে না, ঝিরঝির করে পড়তেছে, চলো এর মধ্যে আমরা যাই, ব্যাপার না। তো প্রায় আমরা আধা ঘন্টার মতো পথ হাঁটলাম, এবং যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু আমার কাদার মধ্যে যখন পা দিচ্ছিলাম একটু সমস্যা হচ্ছিল, মানে হাঁটতে। রোডটা কাঁচা রোড ছিল, তো একটু সমস্যা হচ্ছিল, এবং বললো যে বাড়িটার বেশি দূর নেই, এখন তুমি কি করবা, তুমি যাও, আমরা থাকি এখানে দাঁড়িয়ে। তো আমি বললাম না, আমি কেন একা যাবো, তোমরাও চলো, তোমরা যেহেতু বললা। তো ওরা একটু ভয় পাচ্ছিল, বাট তারপরে আমি ওদেরকে নিয়ে গেলাম। তো বাড়িটার যে যাওয়ার রাস্তাটা হচ্ছে ভেতরে অনেক জঙ্গল, প্রায় বলতে গেলে 2-4 মিনিট হাঁটা হয়, এরপরেই একটা বাড়ি, এবং তার আশপাশে কোনো বাড়ি নেই, এবং বলতে গেলে ওইখান থেকে মানুষদের বাড়িঘর বা লোক জনবলের বাড়িও প্রায় অনেক দূরের দিকেই। তো আমি সেখানে বললাম ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে যেহেতু নিয়ে আসছি, তো চলো এই বাড়িটার ভিতরে যাই। তো ওরা একটা সময় বললো যে আসলে আমি কি বলতেছি, এত রাতের বেলা এমনি রাতে গেছে, তারপর ওদের আসার সময় ভালো লাগতেছিল না, খুব অসুস্থ লাগতেছিল, এবং আমারও একটু মনে ছিল, কিন্তু আসলে আমি চাচ্ছিলাম যে বাড়িটার ভিতরে হচ্ছেটা কি বা কি এই পরিবেশ। টিনের একটা ঘর, এবং বলতে গেলে ভেতরে গেটটা খোলা টাইপের মধ্যে ছিল, অনেকদিন পুরনো। তো আমি ভিতরে ঢুকতেই কেমন যেন একটা বিকট রকম শব্দ, মানে এটা মনে হলো যে টিনের উপর কিছুটা পড়লো। তো আমরা 3 জন ঢুকে আমরা আসলে একজনকে বললাম ঠিক আছে বাইরে যে দেখো কিছু পড়তেছে কিনা, বা কি হলো হঠাৎ করে আকাশ থেকে এমন কিছু তো বড় কথা না, হয়তো আশপাশে নারকেল গাছের কিছু পড়তে পারে, বা কোনো কেউ ইট মারলো কিনা আমাদের দেখে, এরকম কিছু। তো ওরা খুব ভয় পাচ্ছিল, তো ওরা বের হতে যাচ্ছিল না, আমি বের হলাম, এবং আমাদের ফোনে লাইট জ্বালিয়ে আমরা, মানে ঘরটা পুরো অন্ধকার ছিল এবং রাতের সময়। তো আমরা পরে দেখলাম যে সেখানে কিছুই নাই বাইরে। তো এরপর আরো ভয় লাগলো যে আসলে এমন ভাবে আসার পর থেকে একটার পর একটা হচ্ছেই সমস্যা। বিড়াল দেখতে পেলাম, তারপরে মাথা ব্যথা হচ্ছে হাঁটার সময়, বৃষ্টির মধ্যে কেমন যেন একটা অদ্ভুত রকম গন্ধ পাচ্ছি, মানে একটা মনে হচ্ছে যে পোড়া পুরো একটা গন্ধ, খুব বাজে রকম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ পর পর কুকুরের যে একটা ডাক, মানে কান্নার ডাক, এরকম হচ্ছিল। তো আমরা আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে চাচ্ছিলাম না, ভাবলাম আমরা ব্যাক করি। তো ঠিক ব্যাক করব এই মুহূর্তে আসলে আমার একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে আমার পায়ের মধ্যে আলপিন টাইপের কিছু একটা ঢুকে যায়। তো আমি খুব চিৎকার করে উঠি যে আসলে এটা কি হলো পায়ে, মানে এটা পায়ে নিচে থাকা স্যান্ডেলের মধ্যে দিয়ে কিভাবে গেল আমি জানি না, কিন্তু আমার খুব ব্যথা লাগতো। আমরা বললাম যে ঠিক আছে এখানে 5-10 মিনিট বসি, আর আমার হাঁটার মতো শক্তি নেই। তো ওই বাড়ির সামনে আমি বসে আছি, আমরা 3 জন, এবং ও বলতেছে যে তোমরা তাদের চলো, এখানে থাকা ঠিক হবে না। তো পরে আসার সময় আসলে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু কেমন যেন একটা আমাদের খুবই মানে বৃষ্টি একটু ঝিরঝির হচ্ছে, এবং রাতের সময় তারপর গরম লাগতেছিল, এবং রুমটার মধ্যে এমন একটা অবস্থা, মানে রুমের মধ্যে ছোট একটা খাট পড়েছিল, এটা চৌকি টাইপের হবে, আর একটা র্যাক, কিছু কাপড় চোপড় ছিল, এবং ওগুলা খুব বলতে গেলে নোংরা, এবং আর তেমন কিছু নাই, যে কিছু পোড়া কাগজ টাগজ এখানে পড়েছিল। ঠিক আমরা আসতে যাব ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে একটা ওই সেম টাইপের বিড়াল ওইখানে আবার চলে আসে। তো কেমনে কি হইতেছে আমরা বুঝতেছিলাম, এবং তখন প্রায় রাত 9টার মতো বেজে গেছে। তো আমাদের মনে হয় যে সামথিং রং, এবং আমি তখন বিলিভ করতেছিলাম যে আসলে কিছু একটা তো এখানে হইতে পারে। তাহলে বললাম ঠিক আছে চলো। তো যখন হাঁটতেছি, হাঁটার মুহূর্তে আমাকে একজন বলতেছে আচ্ছা পেছন থেকে কি কেউ ডাকতেছে আমাদেরকে। আমি বললাম পেছন থেকে কে ডাকবে, আমরা তো প্রায় বাড়ি থেকে 2-4 মিনিট ধরে হাঁটতেছি, এখন তো ওখানে কেউ নাই, বা কে চিনবে এত রাতে। এবং বাড়ি গ্রাম এলাকায় দেখবেন যে আপনারা 8টা বাজলে বা 9টা বাজলে পুরো নিস্তব্ধ এলাকাটা হয়ে যায়। তো ঠিক সেভাবে আমি যখন দেখলাম যে আসলে এত রাতে তো পসিবল না, আমি বললাম তোমরা চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। কারণ আমি বুঝতেছিলাম যে আসলে এই যে একটা পর একটা হইতেছে, এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক হয়তো হওয়ার সম্ভাবনাই আছে বেশি।
তো এরপরেই আমাকে বললো যে পেছন থেকে নাকি ওদেরকে কে মানে হাত ধরে টানতেছে, যে মনে হচ্ছে যে এই কোন একটা মানুষ হাত ধরে ফেলছে, হাত ধরে খুব পিছন থেকে জোরে করে টানতেছে। তো ওরা হঠাৎ করে দাঁড়ায়, মানে হাতটা জোরে করে দাঁড়ায় পড়ছে যে কি হলো। আমি মানে আমি ওদের বলতেছিলাম যে কি হলো হঠাৎ করে তোমাদের, তোমরা এমন দাঁড়ায় পড়লা কেন? তো বলতেছে যে ভাই মনে হয় কেউ পিছন থেকে হাত ধরে টানতেছে। তাই বললাম ঠিক আছে তোমরা তাহলে এদিক দিয়ে বাড়ি চলে যাও, তোমাদের আর আমার সাথে যাওয়ার দরকার নেই, বেজিক তোমাদের সমস্যা হচ্ছে। আর তোমাদেরকে নিয়ে আমি চাচ্ছি না। এবং ওদের বাড়িটা একটু আমার বাড়ি থেকে যেতে প্রায় 10 মিনিট লাগে। তো ওই রোড দিয়ে যেখানে ছিলাম আমরা হাঁটতেছিলাম, ওইখান দিয়ে ওদের বাসাটা কাছে, এমন কিছু একটা। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, তোমরা চলে যাও। তা আমি আসতেছি, তো ওই সময় আমার সামনে একটা লোক হঠাৎ করে ডাক দিল যে এদিকে আসো। তাই আমি বললাম যে বলেন। তো লোকটার পরনে একটা সাদা জুব্বা টাইপের ছিল এবং মাথায় পাগড়ি বাঁধে। তো বললো যে তুমি কোথায় থাকো? তো আমি পরে বললাম যে এখানে আমার বাড়ি এটা। তো সে বলল ঠিক আছে তুমি চোখ বন্ধ করো। তো আমাকে যখন এই কথাটা বলছে আমি খুব ভয় পেয়েছি, চোখ কেন বন্ধ করবো এত রাতে, বা চিন্তা করে এমন কিছু, মানে মাথায় তখন কি যে কাজ করতেছে একমাত্র আমি আর আল্লাহ জানি। তো ওইটার সময় দেখলাম যে উনি আমার মুখে টাচ করলো, মানে মাথা কপাল থেকে একদম মাথার ধুতি নিচ পর্যন্ত ভাবে টাচ করে দিল হাত দিয়ে। এবং ওই সময় আমি বুঝতে পারলাম খুব ঠান্ডা, মানে মারাত্মক রকমের ঠান্ডা একটা হাত, যে হাতটা আসলে কি বলবো, এটা 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 শুধু আমি বিলিভ করি। যে এরপরেই আমি বাড়িতে গেলাম এবং আমার বাড়ির লোকজন বললো যে আমার চোখে নাকি নিচে কেমন কালো একটা দাগ পড়ে গেছে। এবং আমি বাড়িতে এসে আমি যখনই ভাবলাম যে উজু করি, এমন জায়গা থেকে আসছি, তো উজু করতে যাই দেখলাম যে আমার পায়ের ওই যে আলপিনটা ওটা ঢুকছিল, ওটার ব্যথাটা নাই, ব্যথাটা অনেক কমে গেছে। এবং পরে 2-1 দিন পর ওই জায়গা থেকে আমরা জানতে পারলাম যে আসলে আমাদের ওইখানে যাওয়ার আগে তার কিছুদিন আগে ওখানে লাশ আত্মহত্যা করে। ওইখানে একটা ভাইয়া ওইখানে আত্মহত্যা করেছিল এবং সে তারপর থেকে নাকি একটু বেশি সমস্যা, ওইখানে কেউ মানে যাওয়া আসা করে না, গেট বন্ধ থাকে, লক থাকে। তো তারপরে আমরা সেদিন কিভাবে গেট খোলা পেলাম আল্লাহ জানে। এবং সবথেকে অবাক করার ব্যাপার হচ্ছে যে আমার সামনে যে লোকটা আসলো এবং যে কালো বিড়াল দেখলাম পেছন থেকে, যে আমার বন্ধুর শার্টটা টান দিল, আসলে এটা কারা ছিল আমরা কিছুই জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে বাস্তবিক জীবনে হয়তো হ্যাঁ ভৌতিক একটা অভিজ্ঞতা বা একটা যে অনুভূতি, এই জগতের কিছু একটা অস্তিত্ব আছে, এটা সত্য। এবং আমি মনে করি যে আসলে যারাই রাতের বেলা চলাফেরা করবেন তারা অবশ্যই আগুন জাতীয় কিছু রাখার চেষ্টা করবেন, সেটা ম্যাচ হতে পারে বা লাইটার হতে পারে, কারণ আসলে এরা এটা ভয় পায়। তো সেদিন আমার কাছে হয়তো ছিল না দেখে আমি এমন কোনো ব্যবস্থা করতে পারিনি। কিন্তু আসলে এই ব্যাপারগুলা যাদের সঙ্গে ঘটে তারাই বুঝতে পারে যেটা কত ভৌতিক এবং অদ্ভুত রকমের ঘটনা। আর একটা মানুষের হাতটা এত ঠান্ডা হওয়ার কথা না, মানে তাদের হাত যে পরিমাণ ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা আসলে আমাদের খুব, মানে আমি বেসিক্যালি আসলে মনে করি যে এইভাবে সে মাথা থেকে থুতনি পর্যন্ত যে হাত পোলাই দিল, হয়তোবা এটা সেই জানে যে সে কেন করছে। কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব উইয়ার লাগছে। এবং এরপর আমি হেঁটে আসতেছিলাম, আমার তেমন ভয় লাগতেছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। এবং হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এই গল্পটি আমি আসলে কালেক্ট করেছি আমার এক সম্পর্কের মামার কাছ থেকে। কিন্তু গল্পটি এখানে আসলে আমি জায়গার নাম বা আমি যেই ব্যক্তিগুলোকে প্রেজেন্ট করব এখানে তাদের নাম আসলে আমি ছদ্মনাম ইউজ করেছি, কারণ আমি যেই জায়গাটা নিয়ে আজকে গল্পটি বলবো সেই জায়গাটা আসলে একটু বিক্রির প্ল্যান চলছে। তো এখন উনি এই গল্পটি আমার সাথে শেয়ার করার পর উনি আসলে চাচ্ছিল না যে কোনোভাবে আমি এটা মানে কোনো একটা প্ল্যাটফর্মে প্রেজেন্ট করি যাতে ওনার পরবর্তীতে জমিটা বিক্রি করতে সমস্যা হয়। কারণ উনি একটু এই প্যারানর্মাল সমস্যার জন্যই উনি জমিটা আসলে ওনার কাছে রাখতে চাচ্ছে না। তো এখন তারপরও আমি ওনার কাছে অনেক পারমিশন নিয়ে রিকোয়েস্ট করার পর উনি নিজেও একজন ভূত.com-এর অনেক ভক্ত, তো পরবর্তীতে উনি রাজি হয়েছে। তো গল্পটি আসলে একটা তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক করে এরকম একজন মানুষকে নিয়ে কাহিনী, যে হচ্ছে আসলে
একজন মানুষ না। সেটা গল্পটা আপনারা আমার কাছ থেকে পুরোপুরি শুনলে বুঝতে পারবেন। তো গল্পটা আমি যার কাছ থেকে শুনেছি, উনি যেভাবে আমার কাছে প্রেজেন্ট করেছে, আমি সেভাবে আপনাদের কাছে এখন তুলে ধরবো। তো গল্পটি আসলে মূলত আমি একটু আগে বলেছি যে একজন তান্ত্রিককে নিয়ে মূলত গল্পটি। তো গ্রামে হুট করে এক তান্ত্রিকের আবির্ভাব ঘটে। আমি যে গ্রামের কথা বলছি সেই গ্রামে একটি মোটামুটি ভালো একটি বড় নদী রয়েছে। তো ওই নদীর পাশে একটি বড় বট গাছ আছে। তো ওই বট গাছে হুট করে একজন তান্ত্রিকের আবির্ভাব হয়। উনি ওখানে বেশ কিছুদিন থেকে মানুষ দেখে যে উনি ওখানে ধ্যান করে, ওখানে বসে থাকে। তো এখন মানুষজন আসলে খুব একটা কৌতূহল বা আগ্রহ নিয়ে ওনাকে কিছু জিজ্ঞেস করে না। মানুষ মনে করে যে হয়তো বা কোনো ফকির হবে, অন্য কোনো গ্রাম থেকে এসেছে, পরবর্তীতে চলে যাবে। তো ওই গ্রামে যেহেতু আমি একটু আগে বলেছি যে একটা নদী আছে, নদীর পাশে হচ্ছে বটগাছ। তো ওই নদীতে মোটামুটি নদীটা অনেক বড় থাকার কারণে ওখানে সবসময় বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জেলেরা আসতো। ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। তো দেখা যায় সেটা হচ্ছে যে একটা লোক বা যদি কেউ নদীর পাড়ে বসে থাকে, যদি কোনো কিছু মনে মনে ভাবে, ওই তান্ত্রিকটা ওনাকে বলে দিত যে তুই কি এইটা নিয়ে ভাবতেছিস, বা তোর কি এই জিনিসটা করতে ইচ্ছা করতেছে, বা তোর কি এরকম কারো ক্ষতি করতে ইচ্ছা করতেছে, বা এই জিনিসটা তুই করলে তোর কি ভালো লাগবে। তো এইরকম যখন বিভিন্ন জনের কাছে উনি এই জিনিসগুলো প্রেজেন্ট করতো এবং কথাগুলো অনেকটা সত্যি হয়ে যেত। দেখা যাচ্ছে যে কেউ একজন ভাবতেছে যে আমি ওর ক্ষতি করব বা আমি ওর ব্ল্যাক ম্যাজিক করব, তো ওই তান্ত্রিক এটা বলে দিতে পারতো। ইভেন অনেক লোকজন ওনার কাছ থেকে অনেক ব্ল্যাক ম্যাজিক করেছে, অনেক লোকের ক্ষতি করেছে, বা অনেক বাজে টাইপের কাজগুলো আসলে ওই তান্ত্রিক মূলত করতো। তো এইটা গ্রামে আস্তে আস্তে জিনিসটা একটু ছড়ায় যায় যে এখানে একটা তান্ত্রিক আছে, উনি মানুষের ক্ষতি করে। তবে আসলে মানুষ ওইভাবে, তারপরও ওই তান্ত্রিকের প্রতি মানুষের খুব একটা আগ্রহ থাকে না, কারণ ওই পারে যেই পারে যে বট গাছটা ছিল, ওই বট গাছের ওইদিকে মানে লোকালয় খুবই কম ছিল। তো এখানে আসলে তান্ত্রিকের ঘটনাটা আমাকে একটু স্কিপ করে এখানে এখন আমাকে মূল চরিত্রের আসলে জামাল কামাল দুজনকে নিয়ে আসতে হবে। এখানে জামাল কামাল এরা হচ্ছে দুই ভাই। নদীর এই পারে ওদের মোটামুটি একটা কি বলবো যে ওদের একটা মোটামুটি সম্মান আছে, কারণ ওরা ওই সময় গ্রামে অনেক প্রভাবশালী লোক ছিল, ওদের জমি জমা অনেক কিছু ছিল। তো জামাল সাহেব বিয়ে করা প্রায় 8-10 বছর হয়ে গেছে। ওনার কোনোভাবেই কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। ওনারা অনেক ডাক্তার, কবিরাজ, অনেক কিছু দেখিয়েছে। ইভেন ওই সময়ে ওরা ইন্ডিয়াও গিয়েছিল, ইন্ডিয়া গিয়েও ট্রিটমেন্ট করেছে, বাট কোনো লাভ হয়নি। এখানে আসলে মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে জামাল সাহেবের। ও সবাই সেম কথাই বলে যে আসলে এটা কোনোভাবে সম্ভব না। এখন জামাল সাহেব আর কামাল সাহেবের বয়সের দূরত্ব রাসেল ভাই মোটামুটি অনেক, প্রায় 8-9 বছরের ডিফারেন্ট। তো যখন মোটামুটি কামাল সাহেবের বিয়ের বয়স চলে আসে, তখন পরিবার থেকে কামাল সাহেবকে বিয়ে দেওয়া হয় এবং নর্মালি 2-3 বছরের মধ্যেই ওদের কোলে ফুটফুটে একটি বাচ্চা হয়। বাচ্চা যখন ওদের কোলে চলে আসে, এখন যেহেতু জামাল কামাল সাহেবের পরিবারে প্রথম বাচ্চা, তো দুই পরিবার খুবই খুশি। দুই পরিবারের মধ্যে এই বাচ্চাকে নিয়ে অনেক কৌতূহল, অনেক জাঁকজমক ভাবে অনুষ্ঠান করা হয় বাচ্চার। এখন যেটা রাসেল ভাই দাঁড়ায় সেটা হচ্ছে, যেহেতু জামাল সাহেবের স্ত্রীর কোনো বাচ্চা ছিল না, তো ওনার আসলে কামাল সাহেবের বাচ্চাকে নিয়ে খুব কৌতূহল, খুবই ভালোবাসতো, সবসময় কাছে কাছে রাখতো। এবং বাচ্চাটা ছোট থেকে মানে জামাল সাহেবের স্ত্রীর কাছে এতটাই আদর পেয়েছে যে উনি সবসময় জামাল সাহেবের স্ত্রীকে
বড় মা, আর ওনার নিজের মাকে উনি ছোট মা সবসময় বলতো। ইভেন মানে এতটাই ভালোবাসতো যে মানে ছোট নিজের মায়ের থেকেও জামাল সাহেবের স্ত্রীকে বাচ্চাটা খুবই ভালোবাসে, সব সময় ওনার সাথে থাকতো। তো এইটা প্রথমের দিকে মানে কামাল সাহেবের স্ত্রীর ভালো লাগলেও বাট পরবর্তীতে ওনার আসলে খুব একটা ভালো লাগে না যে আমার সন্তান কেন অন্যের প্রতি আমার সন্তানের টান বেশি থাকবে। প্রথমে হয়তো বা কামাল সাহেবের মানে স্ত্রীর মনে হতো যে বাচ্চাটাকে মানুষ করতে বা বড় করতে আমার খুব একটু প্যারা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন বাচ্চাটা বড় হতে থাকে, বুঝতে শেখে, তখন আসলে কামাল সাহেবের স্ত্রী এটা খুব একটা ভালো চোখে উনি দেখে না। তো একদিন যেটা হয় সেটা হচ্ছে যে গ্রামে ছোট ছোট কিছু মুদির দোকান থাকে, তো এরকম জামাল সাহেবের স্ত্রী বাচ্চাটাকে খাওয়ানোর জন্য দোকানে নিয়ে যায়। তো যে দোকানে নিয়ে যায়, দোকানের পাশে একটা ছোট কুয়া আছে। বা এখন ওই বাচ্চাটা ওখানে হচ্ছে গ্রামে কিছু ছোট ছোট মিষ্টির মতো কিছু লাড্ডু পাওয়া যায়। তো বাচ্চাটা বলে যে লাড্ডু খাবে। তো যখন লাড্ডু এরকম কিনতে যাবে, তো হুট করে বাচ্চাটা ও আসলে পাশে কুয়াটার দিকে, সামনে কুয়াটা ছিল, কৌতূহলবশত কুয়াটার দিকে তাকানোর সাথে সাথে হুট করে স্লিপ করে বাচ্চাটা পড়ে যায়। তো বাচ্চাটা পড়ে যায়, তো ভাগ্য ভালো ছিল বাচ্চাটা, সেটা হচ্ছে যে ওই দোকানে অনেক লোকজন ছিল, সাথে সাথে 2-3 জন ঝাঁপ দেয় কুয়াতে, এবং কুয়াটা খুব একটা গভীর ছিল না। বাচ্চাটার কোনো বড় ধরনের ক্ষতি হয়নি, বাচ্চাটা খুব মানে ভালোভাবেই বাচ্চাটাকে হচ্ছে কুয়া থেকে উঠানো হয়। কিন্তু এটা নিয়ে কামাল সাহেবের স্ত্রী আসলে খুব বাজে ব্যবহার করে জামাল সাহেবের স্ত্রীর সাথে। ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বলে যে তোমার তো নিজের সন্তান নেই, তো সন্তানের ক্ষতি হইলে কেমন লাগে তুমি তো সেটা বুঝবা না। তুমি যতই তুমি আমার সন্তানকে ভালোবাসো, ও তো তোমার আপন সন্তান না। তো আমার সন্তান যদি আজকে কিছু হয়ে যাইতো, তুমি তো বন্ধা, তুমি এটা কি বুঝবা? তো এই জিনিসটা যখন আসলে জামাল সাহেবের স্ত্রী কামাল সাহেবের স্ত্রী জামাল সাহেবকে বলে, উনি অনেক কষ্ট পায়। তো রাতে যখন জামাল সাহেব আসে, উনি সবকিছু শেয়ার করে ওনার জামাইয়ের কাছে, যে এরকম হাজবেন্ডের কাছে, যে এরকম আমাকে আজকে এইভাবে কথা শোনানো হয়েছে। তো এখন জামাল সাহেব আসলে হুট করে, যেহেতু বাইরে থেকে আসে, বাইরে থেকে নর্মালি ছেলে মানুষরা আসলে একটু ওদের মাথা গরমই থাকে, তো উনিও হুট করে বলে ফেলে যে হ্যাঁ সেটা তো হবেই, অনেক বছর থেকেই হচ্ছে আমাদের বাচ্চা হয় না, মানুষ তো বলবেই। এখন হচ্ছে আমরা তো অনেক ট্রাই করছি, হয়নি, আর তোমারও কি দরকার যে অন্যের সন্তানের প্রতি তোমার এত আগ্রহ দেখানোর? তুমি এরকম যদি করো নেক্সটে, তাহলে হচ্ছে তোমার সংসার করার দরকার নেই। আর আমি আসলে নিজেরও আমার ভাল লাগে না এসব ব্যাপার, কথাবার্তা শুনতে। তো এইসব অনেক কাটাকাটি হয়, আরো মানে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। তো এক পর্যায়ে আসলে মানে জামান সাহেবের স্ত্রী হয়তো বা এই জিনিসগুলো মেনে নিতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে জামান সাহেব যেটা করে, উনি হচ্ছে সকালে উঠেই ওনার স্ত্রীকে উনি সবসময় ডাকে, দেখা যাচ্ছে দেখে জিজ্ঞেস করে যে যেহেতু ওদের জমি জমা অনেক, যে আজকে কয়জন কৃষক এসেছে বা রান্না বান্নার কি অবস্থা, উনি খাওয়া দাওয়া করে উনি মাঠে যাবে। তো অনেক ডাকাডাকি করে, কোনোভাবেই হচ্ছে কোনো সারা শব্দ পায় না। তো উনি বের হয়ে ওনাদের দরজার পাশেই একটা রুম ছিল, যে রুমে হচ্ছে ওরা ধান চাল এগুলো মজুত করে রাখতো। ও এখন ওই রুমে যখন দেখে যে দরজা খোলা, তো উনি আসলে একটু রাগে হয় যে হ্যাঁ যদি চোর এসে ধান চাল চুরি করতো কি হতো, দরজাটা খুলে রেখে গেছে। তো উনি ঢুকে দেখে যে ওনার স্ত্রী আসলে গলায় ফাঁস দিছে। আমি এই গল্পটি ভাই যে সময় বলতেছি, ওই সময় আসলে গ্রামে ওইভাবে সবার বাড়িতে ফ্যানও ছিল না। তো টিনের বাড়ি ছিল, টিন আর বাঁশ দিয়ে তৈরি একটা বাড়ি ছিল, বাঁশের মধ্যে শাড়ি পেঁচিয়ে উনি হচ্ছে আত্মহত্যা করে। এইটাতে আসলে জামাল সাহেব খুব ভেঙে পড়ে, উনি আসলে জিনিসটা নিতে পারে না। তো উনি তো এর মাঝে তো হচ্ছে ওই তান্ত্রিকের ব্যাপারটা গ্রামের সবাই জানে, যে
উনি অনেক ব্ল্যাক ম্যাজিক করে, উনি আসলে মানুষের ক্ষতি করে। তো এখন জামাল সাহেবের মাথায় আসলে একটা খারাপ চিন্তা চলে আসে যে হ্যাঁ, ওদের বাচ্চা কাচ্চা আছে, ওদের এত অহংকার, আমার বউ মারা গেল, প্লাস আমার যে সম্পত্তি, এই সম্পত্তিগুলো আমি মারা গেলে দেখা যাবে তো যে ওই বাচ্চাটাই পাবে, তো আমার কি হবে? আর আমার তো বিয়ে করে কোনো লাভ নেই, কারণ যেহেতু আমার প্রবলেম, আমার তো বাচ্চা কাচ্চা হবে না। তখন উনি আসলে ওই তান্ত্রিকের কাছে যায়। এখান থেকে রাসেল ভাই আসলে মেইন ঘটনাটা শুরু হয়। ওই তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে বলে, সব ঘটনায় খুলে বলে। তখন আসলে তান্ত্রিক বলে যে আমি এটা করে দিতে পারবো, তোর হচ্ছে ওই বাচ্চাটাকে আমি নষ্ট করে দিতে পারবো, কিন্তু আমার এখানে দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে বাচ্চাটার রক্ত লাগবে। রক্ত লাগবে বলতে এইভাবে যে যে কোনো একটা কাপড়ে বাচ্চাটার একটা রক্ত ফোঁটা জাস্ট ওই কাপড়টার মধ্যে লাগাইতে হবে, আর বাচ্চার চুল লাগবে। আর আরেকটা উনি শর্ত দিছে যে আমি ওই গ্রাম থেকে এই গ্রামে আসতে চাই, কারণ আমি এখন যেখানে আছি সেখানে আসলে খুব একটা লোকালয় নাই, আমার একটা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রের প্রয়োজন। তো তোর তো অনেক জমি জমা অনেক কিছু আছে, তুই যদি হচ্ছে আমাকে তোর বাসায় থাকতে দিস তাহলে আমি এই কাজটা করব। তখন বলে যে বাবা, আপনার নামে তো অনেক ব্যাড রিপোর্ট, আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, আপনি এখন যে জায়গায় আছেন এই জায়গায় লোকালয় কম, এই জন্য হয়তো বা আপনাকে কেউ কিছু বলতেছেন না, বাট এইদিকে আমাদের নদীর এই পারে তো লোকালয় অনেক, এখানে তো কেউ রাজি হবে না। বলে যে আমি জানি না তুই কিভাবে আমাকে নিয়ে যাবি, সেটা তোর ব্যাপার, কিন্তু তুই যদি আমার কাছ থেকে এই জিনিসটা চাস তোকে এই দুইটা কাজ করতে হবে। তখন জামাল সাহেব যেটা করে সেটা হচ্ছে উনি গ্রামে বলে যে এরকম এই তান্ত্রিক আসলে উনি খারাপ মানুষ না, আসলে কেউ যদি খারাপ কারো করতে চায় উনি হয়তো করে দেয়, বাট উনি ভালো কাজও করে, আর উনি অনেক অসুস্থ, তো আমার বাসায় তো আসলে আমি ছাড়া কেউ থাকে না, তা আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে উঠাই, উনি কিছুদিন থাক, উনি সুস্থ হলে চলে যাবে। আর উনি বলেছে যে উনি পরবর্তীতে এই খারাপ কাজগুলো করবে না। তো যেহেতু জামাল সাহেব গ্রামে মান্যগণ্য ব্যক্তি, মানুষ আসলে ওনার কথা না, যদিও রাজি না, তারপরও না বলতে পারে না। তারপর রাসেল ভাই ওই ওই জামাল সাহেবের বাসায় ওঠে, একটা রুম করে দেওয়া হয়, ওখানে থাকে। তো তান্ত্রিক হচ্ছে ওনাকে বলে যে ওনার রুমে কখনো কেউ যেন না ঢোকে। আর তান্ত্রিককে রাসেল ভাই এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে উনি যে মানুষের ক্ষতি করতো, ব্ল্যাক ম্যাজিক করতো, উনি কখনো কারো কাছ থেকে কোনো পয়সা নিত না। ওনার সব সময় চাহিদা ছিল যে ওনাকে বিভিন্ন ধরনের মুরগি, মাছ বা কোনো পাখি এইগুলো দিতে হবে। যদি কেউ পাখি, মুরগি বা খাসি দিত, সেটা জ্যান্ত দিতে হবে। উনি এইগুলো ছাড়া কখনো কোনো টাকা পয়সা বা অন্য কোনো কিছু ডিমান্ড করতো না। তারপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এখন জামাল সাহেব আসলে ভাবে যে আমি এতটুকু বাচ্চা, যেহেতু ওনার ভাইয়ের বাচ্চা, ওনার একটু হইলেও সবকর্নার কাজ করে যে কিভাবে আমি এই বাচ্চাটাকে আঘাত করব। তখন ওনার মাথার মধ্যে একটা জিনিস খেলে যে আমি একটু বাচ্চাটাকে নিয়ে সাইকেলে কোথাও যাব, তো আমি ইচ্ছা করে পড়ে গেলে অবশ্যই হাঁটু ছাল যাবে বা হাতে ব্যথা পাবে, একটু রক্ত বের হবে, সেটা আমি কোনো একটা কাপড়ে হচ্ছে নিতে পারবো, আর চুল তো নেওয়া হচ্ছে কোনো ব্যাপার না। তো তারপর উনি আসলে একটু অভিনয় করে কামাল সাহেবদের সাথে, যে যা হয়ে গেছে। এর আগে কথা বলতো না কামাল সাহেবের সাথে বা কামাল সাহেবের স্ত্রীর সাথে, তো উনি বাচ্চাটাকেও একটু ভালোবাসে। তো এর মাঝে যেটা হয় রাসেল ভাই, যে সবসময় জামাল সাহেবের বাসায় যে তান্ত্রিক থাকতো, রাত্রিবেলা অনেক বাজে ধরনের সাউন্ড হতো। দেখা যেত যে হুট করে গভীর রাতে ওনার বাসা থেকে কোনো আগুনের দলা চলে আসতেছে, খুব বাজে সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে যে বহু লোকজন ওনার বাসায় কথা বলতেছে।
তো এইটা আসলে গ্রামের লোকজন মানে একটু ভয়ে পাওয়া শুরু করে দিয়েছিল। তো এখন আসলে জামাল সাহেব যেহেতু গ্রামে মোটামুটি মান্যগণ্য ব্যক্তি, কেউ ওনার আসলে কথার উপর কথা বলতে পারতো না। তো এখন উনি পরবর্তীতে বাচ্চাটাকে নিয়ে একদিন বাজারে যায়। তো বাজারে যাওয়ার পথে উনি ইচ্ছা করেই সাইকেল থেকে মানে বাচ্চাটা সব পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বাচ্চাটা আসলে হাঁটু সাল যাওয়ার কারণে হালকা রক্ত বের হয়। তো উনি তো যেহেতু এটা ওনার প্রি প্ল্যানিং একটা, ওনার এই ঘটনাটা উনি ঘটাবে উনি আগে থেকে জানে। উনি একটি কাপড় আগে থেকে নেওয়া ছিল, কাপড়ের মধ্যে উনি হালকা রক্ত মুছে ওটি উনি রেখে দেয়। তারপর রাসেল ভাইয়া এই জিনিসটা হচ্ছে উনি ওই তান্ত্রিককে দেয়। তো তান্ত্রিক বলে যে এরকম আমি কিছুদিনের মধ্যেই কবে এই কাজটা করব আমি তোকে জানাই দিব, ওই দিন হচ্ছে তুই তোর বাসায় থাকবি না, তুই অন্য কোথাও চলে যাবি। ইভেন উনি সময় বলে দেয় যে এই সময়ের মধ্যেই আমি একটা এরকম ওই বাচ্চার ক্ষতি করব, বাচ্চাটা 3-4 দিনের মধ্যে অটোমেটিক মারা যাবে। তো ওই দিনটা রাসেল ভাই আসলে চলে আসে। তো ওই দিনে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, আমি একটু কামাল সাহেবের বাসার থাকার প্লেসের বর্ণনাটা দিই। ওদের বাসারটা হচ্ছে 2টা বেডের ছিল। তো এক বেডে কামাল সাহেবের স্ত্রী আর ওনার বাচ্চা সহ থাকতো, আরেক বেডে কামাল সাহেব থাকতো। যেহেতু কামাল সাহেবের মাঝে মাঝে অনেক ধরনের কাজ থাকতো জমি জমার, ওনার অনেক রাতে উনি আসতো। তো যেহেতু বাচ্চা বা স্ত্রীর যেন ঘুমের কোনো সমস্যা না হয়, ওই জন্য উনি অনেক সময় আরেক খাটে গিয়ে ঘুম যেত। তো ওই দিনও আসলে রাতে হয়ে যায়। রাত বলতে আসলে ভাই রাত 10টা, গ্রামের রাত ওই সময় গ্রামের রাত 10টা মানে অনেক। তো কামাল সাহেব যখন ঘুমিয়ে পড়ে, হুট করে ওনার রাত 2টা-2:30টার দিকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর উনি যেটা আসলে দেখে যে ওনার স্ত্রীর পুরা শরীর জুড়ে একটি সাপ পেঁচানো, এবং সাপটা মানে পুরা হচ্ছে সাপের মানে একটা ফেনা ধরা, যেটাকে বলে যে ফেনা ধরে ওনার স্ত্রীর মুখের সামনে দাঁড়ায় আছে। আর একটা পিশাচ টাইপের লোক বললে ভুল হবে, এটা পিশাচ মানে বদ জিন বলতে পারি আমরা। আমি একটু বর্ণনা দিই। এই বদ জিনটা হচ্ছে ওনার বুকের মধ্যে হচ্ছে মুখ, আর ঘাড়ের 2 পাশে চোখ, আর ওনার গলা আছে, বাট গলার মধ্যে রাসেল ভাইয়া একটা হচ্ছে লম্বা জিহ্বা। তো এইরকম আকৃতির একটা লোক মানে ভাসমান অবস্থায় বাচ্চাটার দিকে তাকায় আছে। ইভেন বাচ্চাটাকে মানে কিছু একটা করবে বা ক্ষতি করবে এরকম একটা প্ল্যান নিয়ে আসে। তো হুট করে ওই সময় গ্রামে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ওদের পাশেই একটা কি বলবো পুজ ছিল। পুজ বলতে মানে আমি বুঝাচ্ছি হচ্ছে ধান কাটার পর যে খড়গুলো থাকে, এই খড়গুলো যে স্তূপ করে রাখে, এটাকে আসলে ওই দেশের ভাষায় পুজ বলে। ওখানে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার কারণে গ্রামে অনেক হইচই সৃষ্টি হয়ে যায়। হইচই সৃষ্টি হওয়ার ফলে যেটা হয় যে হুট করে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তো যখন ভ্যানিশ হয়ে যায়, আসলে কামাল সাহেবের বাইরে আগুন লেগে গেছে এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। উনি সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীকে ডাকে, ওনার বাচ্চাকে ডেকে বলে ওরা সবাই ঠিক আছে কিনা। তখন পরবর্তীতে যখন আগুন নিভে যাওয়ার পর ওই কামাল সাহেব ওনার স্ত্রীকে বলে যে আমি তো এই জিনিসটা দেখলাম। তো কামাল সাহেবের স্ত্রী যেটা বলে যে আসলে আমি স্বপ্নে দেখতেছিলাম যে একটা সাপ আমাকে আর আমাদের বাচ্চাকে ধাওয়া করতেছে, আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে মানে দৌড়াচ্ছিলাম বাঁচানোর জন্য। এইদিকে তান্ত্রিক সাহেব খুব রাগারাগি করে হচ্ছে জামাল সাহেবের সাথে, কারণ এই যে আগুন লাগার যে ব্যাপারটা, এটাতে আসলে জামাল সাহেব অনেকটা সক্রিয় ছিল। ওনাকে বলে যে কেন হচ্ছে তুই এই কাজটা করলি। তখন বলে যে তান্ত্রিককে বলে যে বাবা
আসলে আমি তো প্রথমে এটা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার নিজের রক্ত, আমি আমি মানে এটার রাগে আমি একটা ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু বাবা এটা আসলে কোনোভাবেই আমি এখন চাচ্ছি না করতে। তখন ওই তান্ত্রিক বলে যে আসলে যে পিশাচটাকে আমি ওই বাচ্চাটাকে নষ্ট করার জন্য হুকুম করেছি বা আমি ওকে রাজি করিয়েছি, ও মানুষের রক্ত কখনো খায়নি, বাট ও যখন মানুষের রক্তের স্বাদ পাইছে, এখন ও ওই বাচ্চাটাকে নষ্ট করবেই, তুই যতই যা কিছু কর কোনো কিছু হবে না। এটা নিয়ে তান্ত্রিকের সাথে অনেক কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে আসলে পরবর্তীতে ওই জওয়ান সাহেব বলে যে আপনি গ্রাম থেকে চলে যান, আপনাকে গ্রামে রাখবো না। পরবর্তীতে জামাল সাহেব এই গ্রামে সালিশ ডাকার পর ওই তান্ত্রিককে বলে যে এরকম যে আপনাকে 2 দিন সময় দেওয়া হচ্ছে, আপনি বাসা থেকে চলে যাবেন। তো তারপর রাসেল ভাইয়া যেটা হয় যে ওই সালিশে যে লোকগুলো উপস্থিত ছিল প্লাস জামাল সাহেব সহ সবারই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং সবাই অনেক আতঙ্কে পড়ে যায়। রাতে অনেক বাজে ধরনের স্বপ্ন দেখে, এর মধ্যে অনেকেই হুট করে অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে যায়, কারো হুট করে মুখ বাঁকা হয়ে যায়, কারো হুট করে হাত পুরো অবশ হয়ে যায়। তো যখন এইটা হয়ে যায় তখন ওই তান্ত্রিক বলে যে তোরা যদি আমাকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করিস, তোদের কিন্তু আরো অনেক ক্ষতি হবে। আমি আমার সময় মতো এখান থেকে চলে যাব, তোরা আমাকেও বিরক্ত না করলে আমি তোদেরকেও বিরক্ত করব না। তো এটার পর আসলে গ্রামের লোকজন খুব ভয় পেয়ে যায়। আসলে গ্রামে একটা থমথমে বিরাজ করে এবং গ্রামে তখন সবাই আসলে জামাল সাহেবের উপর একটু রাগান্বিত হয় এবং জামাল সাহেবকে অনেক অপমান করে। তো জামাল সাহেব যেটা ভাবে যে উনি ওই তান্ত্রিককে মেরে ফেলবে, ওনার এরকম একটা প্ল্যান চলে আসে। উনি আসলে ভাবে যে গ্রামে বেশ কিছু লোকজনের সাথে উনি প্ল্যান করে যে ওনাকে উনি মেরে ফেলবে। তো এখন একদিন রাত্রিবেলা উনি বেশ কয়েকজনকে যখন বলে ওই তান্ত্রিককে মারার জন্য, এর মধ্যে কিন্তু রাসেল ভাই জামাল সাহেব আসলে আর ওনার বাসায় থাকতে পারে না, কারণ রাতে এত বাজে সাউন্ড হয় আর এত ধরনের প্রবলেম হয়, জামাল সাহেব নিজেও ভয় পায়। তো যখন ওই বাসার কাছাকাছি চলে যায় তখন আসলে দেখে যে 3-4 জন মানুষ ভাসমান অবস্থায় জামাল সাহেবের বাসার আশেপাশে আছে এবং খুব বাজেভাবে ওদের দিকে তাকায় আছে, চোখ বড় বড় লাল করে আছে এবং খুব বাজেভাবে আছে। তো এখন এটা দেখে আসলে সবাই ভয় পায়। ভয় পাওয়ার পর আসলে কেউ আর সাহস হয় না, কারণ সবাই ভাবে যে আসলে কেউ আসলে চাচ্ছিল না যে কেউ কারো ক্ষতি হোক। কিন্তু এইদিকে আসলে জামাল সাহেব নিজে অনেক অনুতপ্ত হয়। জামাল সাহেব ভাবে যে আমাকে গ্রামের সবাই মানুষজন এত মান্য করে, কিন্তু এখন আমার জন্য গ্রামের মানুষের এত ক্ষতি হচ্ছে, এটা উনি আসলে মেনে নিতে পারে না। এবং উনি পরবর্তীতে যখন উনি নিজেও স্বীকার করে ওনার ভাইয়ের কাছে, কামাল সাহেবের কাছে, যে উনি কেন এই তান্ত্রিককে এখানে আশ্রয় দিয়েছিল, তো ওনার যে বাচ্চাটাকে মারার একটা প্ল্যান ছিল সেটাও উনি স্বীকার করে। তো এইটা স্বীকার করে। তো এখন এর মাঝে রাসেল ভাইয়ের যেটা হয় সেটা হচ্ছে যে একদিন ওই বাচ্চা ওই গোসল করার জন্য ওনার মা সহ নদীতে যায়। তো সাথে আরেকজন ছিল। নদীতে যখন গোসল করে নদীতে ওই সময় খুব একটা পানি ছিল না, যে কেউ যে ডুবে মারা যাবে এরকম কোনো পানি ছিল না। তো বাচ্চাটাকে একটু হালকা পানিতে রেখে কিছু কাপড় ছিল ওই ধোয়ার জন্য। তো কামাল সাহেবের স্ত্রী যেখানে একটু পানি গভীরতা বেশি সেখানে গিয়ে কাপড়গুলো ধৌত করছিল। তো এক পর্যায়ে যেটা হয়, উনি দেখে কি যে ওনার পায়ে বাবা কি যেন একটা লাগ ছিল। উনি ভাবছে যে যেহেতু এখানে মাছ টাছ থাকে, যে কোনো বড় মাছ হয়তো বা উনি যে কাপড় ধুচ্ছিল ওখানে হয়তো আটকায় গেছে। তো উনি কি করে,
উনি একটু হালকা ডুব দেয়, ডুব দিয়ে দেখে যে আসলে এটা কি দেখার চেষ্টা করে। যে ওনার সর্বোচ্চ উনি রাসেল ভাইয়া 6 থেকে 7 সেকেন্ড ডুব দিয়েছিল। উনি ডুব দিয়ে উঠে দেখে ওনার বাচ্চা নেই। উনি তো খোঁজে আমার বাচ্চা কোথায় গেল, কোথাও খুঁজে পায় না। এখন সবাই খোঁজাখুঁজি, কোনোভাবেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না। এদিকে এই তান্ত্রিকও 3 দিন থেকে হাওয়া, এনাকেও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি বাসায়ও নেই। সবাই ভাবছে যে তান্ত্রিক মানে ক্ষতি করছে। উনি জামাল সাহেবের বাসায় যায়, তান্ত্রিকে খোঁজে, বাট তান্ত্রিকে গিয়ে দেখে যে তান্ত্রিকের রুম তালা মারা, কেউ তো ভিতরে ঢোকারও সাহস পায় না তান্ত্রিকের রুমে। তো তার 3 দিন পর হুট করে যে জায়গায় বাচ্চাটা দাঁড়ায় ছিল সেম ওই জায়গায় থেকেই বাচ্চাটার লাশ উদ্ধার হয় রাসেল ভাইয়া, এবং বাচ্চাটার শরীরে 1 ফোঁটাও কোনো রক্ত ছিল না। এবং এটার পর আসলে মানে গ্রামের লোকজন খুবই ভয় পেয়ে যায় এবং সবাই ভেবে নেয় যে এটা আসলে ওই তান্ত্রিকের কাজ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাচ্চাটাকে লাশ যখন পাওয়া যায়, যখন বাচ্চাটা লাশটা কামাল সাহেবের বাসায় নিয়ে আসে, মানে জামাল সাহেবের বাসা থেকে একটু দূরেই হচ্ছে কামাল সাহেবের বাসা, তখন দেখা যায় যে তান্ত্রিকটা বাসার উঠানে বসে আছে। তো এখন জামাল সাহেব তো খুবই খেপে গেছে, খুব রাগ হয়ে আছে। উনি আসলে ওই সময় কিছু বলে না। বাচ্চাটাকে বাড়ি টাজি দেওয়ার পর উনি রাত্রিবেলা আসলে প্ল্যান করে যে আমি একে আজকে মেরে ফেলব, যা হবে হবে। আমার এমনিতেও একুলে কেউ নেই, দুকুলে কেউ নেই, আমি চাই না যে আমার জন্য আর কারো কোনো ক্ষতি হোক। উনি গভীর রাতে কি করে, রাসেল ভাইয়া একটা বাঁশ নেয়, বাঁশ নিয়ে এই তান্ত্রিকটাকে মারবে, মানে মারার প্ল্যান করার জন্য উনি মানে গোপনে ওই তান্ত্রিকের রুমে প্রবেশ করে। তান্ত্রিকের রুমে যখন রাসেল ভাই প্রবেশ করে, তখন রাসেল ভাই উনি আসলে অবাক হয়েছে। আসলে এটা তান্ত্রিক না, এটা আসলে ওই পিশাচটাই, যে মানুষের রূপ ধরে তান্ত্রিক আকারে সেজে থাকে। এবং এই পিশাচটা উনি খুব বাজেভাবে, একটা মুরগি ছিল, ওই মুরগিটাকে উনি হচ্ছে জ্যান্ত অবস্থায় মোচড় দিয়ে রক্ত খাচ্ছিল। তো এটা দেখার সাথে সাথেই মানে উনি আসলে এত ভয় পেয়ে যায়, উনি এক দৌড়ে চলে এসে রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে ওনাকে যখন মানুষজন দেখে এই অবস্থায়, উনি মানুষজন সবকিছু খুলে বলে, মানুষজন তখন আরো ভয় পেয়ে যায়। তো এই ঘটনা ঘটার পর আসলে উনি অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে আসলে ভর্তি করার পর যে ঘটনাটা ঘটে আরো, সেটা হচ্ছে যে উনি রাত্রিবেলা হুট করে ওই হাসপাতালের যে গার্ড দেখে কি যে জামাল সাহেবের পুরো বডি মানে আকাশে ভাসমান, ভেসে ভেসে কোথাও যেন যাচ্ছে। তো এটা দেখে আসলে ওই গার্ড মানে এতটাই ভয় পায়, উনিও ওখানে সেন্সলেস হয়ে যায়। বাকি কেউ হয়তো বা দেখেনি, বাট ওই গার্ড দেখে। সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালে যখন ওকে জ্ঞান ফিরানো হয়, তারপর বলে যে জামাল সাহেব কোথায়, উনি তো এই বেডে ছিল। উনি সব ঘটনা খুলে বলার পর যেটা মানে সবাই খোঁজাখুঁজি করে যে আসলে এই লোক গেল কোথায়। পরে সবাই যখন জামাল সাহেবের বাসার দিকে যায়, গিয়ে দেখে যে জামাল সাহেবের বাসায় একটা বড় নারিকেল গাছ আছে, যেটা গ্রামের মধ্যে সবচেয়ে বড় নারিকেল গাছ, যেখানে আসলে কেউ ওইভাবে উঠার সাহসও পায় না, প্লাস ওঠেও না। ওই নারিকেল গাছে সাথে ওনার মানে এরকম ফাঁস টাঙানো, মানে ঝুলে আছে আপনার হচ্ছে জামাল সাহেবের ডেড বডি। তো এটার পর আসলে গ্রামের লোকজন আর কোনোভাবে এটা মেনে নিতে মানে পারে না। তখন মানে যে যার মতো যেখানে যে সোর্স ছিল, সব বড় বড় কবিরাজকে একত্র করে। ওই দিনই একত্র করার পর যেটা বলে যে এই এলাকার আশেপাশে মানে এই জায়গাটা আশেপাশে যতগুলো লোকালয় আছে, কোনো লোকালয় রাখা যাবে না, কারণ এটা খুব বাজে ধরনের একটা পিশাচ। এই সব সময় ও মূলত নদীর পাড়ে ছিল, কারণ ওই জায়গা থেকে ওর মাছ খাওয়াটা অনেক ইজি ছিল। ও সব সময় হচ্ছে হাঁস মুরগি এসবেই
খেত, বাট যখন ও মানুষের রক্ত খাওয়ার একবার একটা মানে ওনার অভ্যাস হয়ে গেছে, আর উনি এর স্বাদ পেয়েছে ওই পিশাচটা, আসলে উনি গ্রামের বহু বাচ্চা কাচ্চা ক্ষতি করবে। এরা আর শুধু বাচ্চা কাচ্চা না, মানুষেরও ক্ষতি করবে। তারপর রাসেল ভাইয়া ওই গ্রামে আসলে প্রায় বহু বছর কোন লোকজন ছিল না। মানে এটা অনেক আগের ঘটনা রাসেল ভাই, আসলে অনেক কারণে আমি আরো অনেক কিছু স্কিপ করছি, কারণ উনি আসলে এই ঘটনাটা আমাকে যখন বলছিল উনি নিজে অনেক ভয় পাচ্ছিল, প্লাস ওনার আসলে কিছু পার্সোনাল ব্যাপারও আছে, এই জন্য আসলে আমি আরো বেশ কিছু জিনিস স্কিপ করে গেছি। তো তারপর রাসেল ভাইয়া আসলে ওই বাসাটা প্লাস ওই জামাল কামাল সাহেবের বাড়ি সবকিছুই নর্মাল করে দিয়ে ওই জায়গাটা একটা পুরো মানে জমি, ধান ক্ষেত জমির মতো মানে করে দেওয়া হয়েছিল। বহু বছর ওখানে চাষাবাদ বা কোনো কিছু হয়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভাইয়া, এই ঘটনাটা প্রায় 30-35 বছর মানে ঘটে গেছে, এবং এই কামাল সাহেবের মানে বংশ পরম্পরায় এখন বর্তমানে যারা আছে তারা ওই টাইপের পিশাচটাকে এখন দেখে না, বাট ওই জমিটাতে এখনো প্রবলেম হয়। ওই জমিটা আশেপাশের প্রত্যেকটা জমিতেই চাষাবাদ হয়, ওই জমিতে কোনো চাষাবাদ করার কেউ সাহস পায় না। ওই জমিতে সবসময় এখনো রাসেল ভাইয়া আপনার বা মুরগি, হাঁস বা বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে যে মাথা ভাঙ্গা বা খুব বাজে আকারের হচ্ছে নাড়ি ভুড়ি বের হওয়া মানে পশু পাখি পড়ে থাকে। তো এখন উনি আসলে এই জমিটাতে কিছু একটা করার প্ল্যান করতেছে, প্লাস উনি বিভিন্ন ধরনের আরো কবিরাজের শরাপন্ন হয়ে এটা থেকে কিভাবে নিরাময় করা যায়, বা উনি জমিটা আসলে বিক্রি করে দিয়ে এখানে বিকল্প কিছু করা যায় কিনা সেটার প্ল্যান এখনো চলতেছে। আমার ঘটনাটা আসলে এটাই ছিল। আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে, তো আপনাদের সবাইকে